মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আজকে আলোচনার বিষয় রেখেছি দুর্নীতি, রাজনীতির দায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন নূরজাহান বেগম মুক্তা, আওয়ামী লীগ নেতা, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। যুক্ত হয়েছেন শাহিদুর রহমান ট্যাপা, কো চেয়ারম্যান জাতীয় পার্টি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। যুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবও যুক্ত হয়েছেন আমার সাথে। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, দুর্নীতি, রাজনীতির দায় আজকে আলোচনার বিষয় রেখেছি। বেশ কিছু ঘটনা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন খুব আলোচিত, সমালোচিত, বিভিন্নভাবেই বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং বলা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো সরকার দলকে এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছে। সরকার দল এক ধরনের অস্বস্তির মধ্যে আছে। আমি যদি আলোচনাটা আজকে নূরজাহান বেগম মুক্তা আপনাকে দিয়ে শুরু করতে চাই, সরকারের ভেতরে কী ধরনের অস্বস্তি কাজ করছে এবং এই যে বলা হচ্ছে যে দুর্নীতি, সরকার দল কিংবা ক্ষমতাসীন দল কিংবা সরকার আসলে এটির দায় এড়াতে পারে কিনা, আপনার মতামত দিয়ে শুরু করতে চাই আলোচনা। নূরজাহান বেগম মুক্তা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা বিশিষ্ট আলোচক আছেন এবং জিটিভির দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আসলে আপনি যে কথাটা বললেন যে এটার দায় কার, এবং অনেকগুলো প্রশ্নই আপনি উত্থাপন করলেন, জানতে চাচ্ছেন। দেখুন, যেই জিনিসটি, একটা কথা আছে, ওই যে কিছুক্ষণ আগে আমরা শো করে আসছি, একটা কথা আছে বহুল প্রচলিত যে আমরা অনেক সময় চিলের পিছনে দৌড়াই, চিলে কান নিয়ে গেছে বলে, কিন্তু এর আগে আমরা কানে হাত দিয়ে দেখতে হবে যে কানটা যথাস্থানে আছে কিনা, সেটা আমরা করি না। আজকে যে সাবেক সেনাপ্রধান অথবা সাবেক আইজিপির বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে দুর্নীতির বিষয়ে, এই বিষয়গুলো তো এখনো প্রমাণিত হয়নি। আমি এখানে কারো সাফাই গাচ্ছি না। আমার কথা হলো, একজন আইনজীবী হিসাবেও আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, অভিযোগ তদন্ত হবে, সাক্ষ্য প্রমাণ হবে, চার্জশিট হবে, তারপরে যুক্তিতর্ক হবে, তারপর রায় হবে, তারপরেই বলা যাবে যে সে আসলে দোষী কি নির্দোষ, এরপরে আপিলও করতে পারবে। কিন্তু এখন এই অবস্থায় আমরা এই বিষয়টাকে মনে হচ্ছে একদম টক অফ দ্য কান্ট্রি করে ফেলছি শুধু। কারণ যদি এমন হয়, ওনারা যদি সত্যিকারের দোষী হয়ে থাকেন, অসুবিধা কি? ওনারা যদি মামলায় প্রমাণিত হয়, সাজা পাবেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আমরা কিন্তু এটাকে কখনো, আমাদের সুস্পষ্ট কথা, তা সে সাবেক সেনাপ্রধানই হোক বা সাবেক আইজিপি হোক, যদিও ওনারা দুজনেই খুব দক্ষ এবং চৌকস কর্মকর্তা ছিলেন এবং ওনারা কাজ করার সময় যথেষ্ট ওনারা প্রাজ্ঞতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু এখন যদি ওনাদের বিষয়ে কোনো তদন্ত হয় বা ওনারা অভিযুক্ত হন বা ওনাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি মেড আউট হয় এবং ট্রায়াল ফেস করে যদি ওনারা দোষী হন, সেটা তো ওনাদের বিষয়। কিন্তু সেটা নিয়ে সরকার কেন বিব্রত হবে বা দল কেন বিব্রত হবে? সরকার কি বলেছে কাউকে? আমি এখন যুক্তির খাতিরে ধরে নিলাম, যদি ওনারা দুর্নীতি করেও থাকে, এক সেকেন্ডের জন্য যুক্তির খাতিরে, সরকার কি ওনাদেরকে বলেছে দুর্নীতি করতে? বা বলে যে পুলিশ প্রশাসন কি বলেছে ওনাদেরকে দুর্নীতি করতে? বলেনি। তাহলে এখানে যদি কেউ যুক্তির খাতিরে ধরে নিয়ে যদি দোষী প্রমাণিত হয়, হ্যাঁ, তার সেটা তো হবে যার যার ব্যক্তির, হ্যাঁ, এবং এটা ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, ব্যক্তিগত দায় দায়িত্ব। হ্যাঁ, অতএব যে যেটুকুর করবে সে সেটুকুর ফল ভোগ করবে। নূরজাহান বেগম, আমি একটু যুক্ত করি আপনার সুবিধার জন্য, যুক্ত করি যে বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনা হচ্ছে, ঘটনাগুলি নিয়ে আলোচনা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে যদি বলি যে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুন হওয়া, দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আসা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পদের যে তথ্য সামনে এসেছে, তাতে অনেকে উদ্বেগ জানিয়েছেন এবং তারা বলছেন যে দেশের অর্থনীতি ও রাজনীতি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে তা এসব ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এই চিত্র ভয়াবহ। সরকারের নীতি ও আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনা সম্ভব নয়। সরকারের আশ্রয় প্রশ্রয়ের একটা বিষয়, এই জিনিসগুলো আলোচনায় কিভাবে আসছে, এই জিনিসগুলো আলোচনায় আসছে দেখেই কিন্তু একটা স্বচ্ছতার গন্ধ আমরা পাচ্ছি। আপনি দেখেন, আগে একসময় বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান ছিল, বেগম জিয়া ছিল, জাতীয় পার্টি ছিল, কখনো কিন্তু এরকম হয়নি। মানে কি, এরকম প্রকাশ্যে কখনো কারো অপরাধ পেলেই
তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বা তদন্ত করার একটা যে সৎসাহস কোনো সংস্থার ছিল না। আজকে দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে জননেত্রী শেখ হাসিনা, যার কারণে দুদক কে আইজিপি ছিল, কে সেনাপ্রধান ছিল সেসব দেখছে না, দেখছে সবাইকে একজন এদেশের নাগরিক হিসাবে এবং আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার সেটা বাধা দিচ্ছে না বলে কিন্তু সেটা এখন সবাই জানতে পারছে। বেশিরভাগ দুর্নীতির কথা বলা হচ্ছে, বেশিরভাগ দুর্নীতির কথা বলা হচ্ছে তারা যখন দায়িত্বে ছিলেন, তারা যখন চেয়ারে ছিলেন তখন তারা করেছেন। দুদক সেই সময় তো তাদের গায়ে হাত দিতে পারেনি, এটা তো ঠিক। দেখুন আমি বলি, যেই অভিযোগগুলো এসেছে, অভিযোগগুলো তো এসেছে, এগুলো তো তদন্ত হবে, এগুলো তো আসলেই তো আমরা কাউকে দোষী বলে ফেলতে পারি না। আর আমি লাস্ট একটা কথা বলি, দেখুন বিএনপি জাতীয় পার্টি বা বিএনপির, আমি বিশেষ করে বিএনপির কথাই এখন বলবো, হাবিব ভাই আছেন, বিএনপির সময় একজন আইজিপি ছিলেন। আমার কথা হলো যে এখন আমি এটাকে আমি জায়েজ করছি না, বৈধতা দিচ্ছি না। বিএনপির সময় একজন আইজিপি ছিলেন, ওনার নাম ছিল আশরাফুল হুদা। ওনার যে দুর্নীতি, সেই দুর্নীতির কি বিচার হয়েছে? করেছে? করে নাই। বিএনপির সময় রকিবুল হুদা ছিলেন, রফিকুল ইসলাম নামে ছিলেন একজন, ওনারা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের যে চেষ্টা করা হয়েছিল সেটার সাথে জড়িত ছিল, তাদের কোনো বিচার করেনি। এসপি কোহিনুর যে ছিল, সে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে সে পিটাইছে এবং তার হাতে কত রাজনৈতিক কর্মী নিহত হয়েছে তার কোনো হিসাব নাই। অন্তঃসত্ত্বা মহিলারা রাজপথে রাজনীতি যারা আওয়ামী লীগের, তাদেরকে পর্যন্ত সে নির্যাতন করেছে। এরপরে তার নির্যাতন এবং দুর্নীতির কথাও কিন্তু আমরা জেনেছি, কিন্তু তাদের বিএনপি তার কোনো বিচার করেনি। এরপরে আমি বলবো বিএনপির সময় যে হাওয়া ভবন খাওয়া ভবন ছিল ছায়া সরকার হিসেবে, সেখানে যারা তারা অপকর্ম করেছে তাদেরও কি কোনো তারা আইনের মধ্যে এনেছে? আমি লাস্ট কথাটা বলি, আওয়ামী লীগ একমাত্র সরকার যে আওয়ামী লীগের আমলে এগুলাকে আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক এবং দুর্নীতি এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স, যার কারণে আমরা এগুলাকে গুরুত্ব দিচ্ছি, যার কারণে এগুলো প্রচারে আসছে, মানুষ জানতেছে। মানে এখন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীন সার্বভৌমভাবে কাজ করতে পারছে। বিএনপির আমলে সেটি করতে পারেনি। আমি তো হাবিবুর রহমান হাবিবের কাছে ওই প্রশ্নগুলো নিয়ে যেতে চাই যে বিএনপি আসলে সে সময় কোনো রকমের দুর্নীতির বিচার করেনি, কারণ বিএনপির সময়ও হাওয়া ভবনের কথা উঠেছে। আমি না হয় পরেরটা না হয় না এনে বললাম, মুক্তাপার মতো 2%-এর কথা আমরা শুনেছি, আমরা ভাইয়া গ্রুপের কথা শুনেছি, টেন্ডার বাজেট কথা শুনেছি, খাম্বা দুর্নীতির কথা শুনেছি। সেই সময় কোনো রকমের কিছুই আসলে বিচার হয়নি। কেন বিএনপির সময় কি দুর্নীতি কম ছিল? হাবিবুর রহমান হাবিব ভাই, আপনার কি মন্তব্য? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গাজী টেলিভিশনের সামনে দর্শক শ্রোতা, দেশে বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচককে সুস্বাগত। বহুদিন পরে মহান আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথাটা হলো, সর্বপ্রথম আমি স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে 43তম শাহাদত বার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রতিবাদ করছি যে আজকে রাষ্ট্রীয় কোনো প্রচার যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কোনো কথাই উচ্চারিত হয়নি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কলঙ্ক। যাক, যে কথাটা বলতে চাচ্ছি আমি, যে বিএনপির আমলে হাওয়া ভবন খাওয়া ভবন কত কথাই তো হলো। তো আজকে 15 বছর ধরে কী করছে আওয়ামী লীগ? কী করছে? এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দিতে পারছে না কেন? 15 বছর ধরে একচেটিয়াভাবে আওয়ামী লীগ ক্ষমতা আছে, একবার মাঝখানে গ্যাপ হয়নি, তো কই পারলো না, তো কাউকে তো খুঁজে পেল না। আর খাম্বার দুর্নীতির কথা বলা হচ্ছে, তো সেটারও তো কোনো দেখি না। বিএনপির সময়ে 5 বছরে মাত্র 13,500 কোটি টাকা বাজেট ছিল, ডেভেলপমেন্ট এবং রাজস্ব বাজেট মিলে, রেভিনিউ বাজেট মিলে। মইনুল আহমদ নামে একজন সেনাপ্রধান আসছিলেন, পৃথিবীর ইতিহাসের একটা বিশ্বাসঘাতক বেঈমান। সে এসে বক্তব্য করা শুরু করলো 20,000 কোটি টাকা দুর্নীতি করেছে বিএনপি। বাজেটই হলো 5 বছরে 13,500 কোটি টাকা, আর 20,000 কোটি টাকা দুর্নীতি হলো। সে আজকে কোথায় সে? আজকে দেশ ছাড়া। আজকে আওয়ামী লীগ যে এখনও কথা বলছে, আমার খুব কষ্ট লাগে। কথা বলে কি করে? এটা চোরের রাজত্ব, ডাকাতের রাজত্ব, মানুষের ভোটাধিকার ছিনতাইয়ের রাজত্ব। সেই রাজত্বে ভালো কেউ থাকতে পারে? একটা ডাকাত সর্দার যদি বলে যে আমার এই ডাকাতের গ্রুপের মধ্যে কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, আজকে এরকম মনে হচ্ছে। সরকারই যেখানে দুর্নীতির মাধ্যমে ক্ষমতা আসে, ভোট চুরি করে ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, সেই সরকারের আমরা দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। আজকে বলা হচ্ছে যে বেনজির এবং আজিজ আহমেদ তাদের দায়িত্ব কেন হবে? তাদের
আর বেনজির কি তার ভাইকে 15 সালে কি 14 সালে এমপি বানিয়েছেন না মন্ত্রী বানিয়েছেন? না আজিজ আহমেদ করেছে। এই দুজন ব্যক্তি এই বাংলাদেশের ভোটাধিকার ধ্বংস করার মূল কারিগর হলো এরা। বেনজির আহমেদ তখন ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আর আজিজ আহমেদ ছিলেন তখন বিজিবির হলো প্রধান। মানে ইয়ে বাদ দিয়ে আপনার সীমান্ত এলাকা বাদ দিয়ে ওখানে প্রতিদিন বর্ডারে কিলিং হচ্ছে, কোনদিন একটা গুলি ফুটাতে পারলেন না, প্রতিবাদ করতে পারলেন না। উনি বক্তব্য দিলেন আমাদের গুলি বন্দুক দেওয়া হচ্ছে বহন করার জন্য, ওটা ব্যবহার করার জন্য, আন্দোলনকারীদের ব্যবহার। ওটার এখানে কি, এখানে কি? এবং দুইজন ব্যক্তি, এবং দেখেন একজন সেনাপ্রধান, পৃথিবীর ভিতরে অনেক কিছু হতে পারে, কিন্তু যার 2 ভাইয়ের পাসপোর্ট, 3 ভাইয়ের সম্ভবত, পাসপোর্টের নিজের নাম তো পরিবর্তন করছে, বাবা মায়ের নামও পরিবর্তন করেছে, এবং এই কাজে সহায়তা করেছে আজিজ আহমেদ সাহেব। তার ভাইয়েরা সন্ত্রাসী, মাস্তান, তারা খুনি, তারা বিভিন্ন মামলা সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, তাদেরকে ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা করে দিয়েছে। এগুলি কি, এগুলি কি? এর পাসপোর্টে কেউ নাম, বাবার নাম, মায়ের নামকে পরিবর্তন করতে পারে? তো সেইটার পক্ষে কথা বলে যখন, তখন আমার কি বলবো, কাঁদতে ইচ্ছা করে। কাঁদলে তো আবার কাপড়। মানে আমার প্রশ্ন যেটা ছিল যে বিএনপির আমলে দুর্নীতির চিত্রটা, বিএনপি তো করুক না কেন, ধরুক না কেন, তো বিএনপি আজকে 15 বছর ক্ষমতা নেয়, পারলো না তো, পারলো না তো। মানে আর এরা তো মামলাটা কার বিরুদ্ধে হবে? মানে কেন বিএনপি জনাব তারেক রহমানের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, তারেক রহমানের নামে যে দুর্নীতি, আমি তো বলছি নাই। তারেক রহমানের নামে, ম্যাডাম খালেদার নামে যে মামলা, যে অর্ফানেজ ট্রাস্ট, আমি তো বলেছি, তো বারবার বলেছি, এখনো বলবো যে তাদের এটা যদি কেউ বলতে পারে যে একটা টাকা তারেক রহমান ছুঁয়ে দেখেছেন বা ম্যাডাম খালেদা ছুঁয়ে দেওয়া চোখ দিয়ে দেখেছেন, তারপরে আমি বললো যে তারা এটাকে যদি বলে যে হ্যাঁ হাবিব ভাই আমি দেখেছি, এই সমান করদানটা কেটে নিয়ে যাক, হয় ইলেকট্রিক করার দে, না গাছ কাটা করার দে। আমি বলছি, শেষ করি, আমি বলছি, আর যদি কেউ প্রমাণ করতে না পারে, আমি আজকে ডিক্লেয়ার করছি এটা বাংলাদেশের প্রমাণ হবে। এখন মানুষ যদি, যখন আজকে আমি যদি বলে যাই কথা, তা তারেক রহমান ম্যাডাম খালেদা যে দুর্নীতি করেছে, এতিমের টাকা মেরে খেয়েছে, পরে যদি আমি প্রমাণ করতে না পারি, যারা তাদের পক্ষের লোক, তারা যদি কোনোদিন ভবিষ্যতে আমাকে ধরিয়ে বলে ভাই যে জিব্বাতে আপনি কথা বলেছেন, আসলে জিব্বাটা দেখি তো আপনার কেমন, বের করেন তো, কেটে নেয়, কারো কিছু আছে? এত বড় মহা মিথ্যাবাদী জিয়া রহমান অর্ফানেজ ট্রাস্টের টাকা দুর্নীতি করেছে যে কথা বলে, এটা মানুষ না তো, এদের মানুষ। আমি ফিরবো হাবিব ভাই, ফিরবো। আপনার বিএনপির আমলে দুর্নীতি হয়নি। আমি যদি একটু শাহিদুর রহমান ট্যাপা, কো চেয়ারম্যান জাতীয় পার্টি, ট্যাপা ভাই আপনার কাছে আসতে চাই। শুরুতে আসলে জানতে চাই যে মুক্তা আপা আরও একটি, মানে অভিযোগের মধ্যে কিন্তু আপনাদেরকেও, জাতীয় পার্টিকেও রেখেছে যে আসলে কোনো সরকারের আমলে দুর্নীতির এভাবে বিচার হয় না যেভাবে এই সরকারের আমলে দুর্নীতির বিচার হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে আসলে দুর্নীতির চিত্রটা কেমন ছিল? জাতীয় পার্টি কি ধরনের দুর্নীতি করেছে? একটু আত্মসমালোচনা করুন। আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত 2জন সহ-আলোচক, একটু আগে বাংলা টিভিতে এই 3জনই ছিলাম। দর্শক শ্রোতা আমাদের দেখে হাসবে, তো কি আরম্ভ হইলো, ওই 3জন দেখলাম বাংলা টিভিতে, এখন আমার গাজী টিভিতে, একটু হাসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্নীতি তো ধরেন আজকে বেনজির সাহেব অমুক সাহেবরা করছে, এখন আমি চিন্তা করতেছি দুর্নীতির যে অবস্থা হচ্ছে দেশে, তাতে গাছপালা, পাখিপোনা এবং এই মাটি টাটি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে কী অবস্থা হবে। এখন কবরেও তো নিতে পারবে না তখন দুর্নীতি হয়ে গেলে। আমরা যারা মারা টারা যাবো, হয়তো বা কবে যাবো জানি না, কবরে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন মুক্তা আপার কথা বলবে। আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের 2-4 জন প্রিয় মানুষের মধ্যে হাবিব ভাই একজন প্রিয় মানুষ, আমি ওপেনই বলি সেটা। হাবিব ভাই সুন্দর করে গুছায় অনেক সুন্দর কথা বলবো, আমি বলবো উনি মিথ্যা কথা বলে নাই, সুন্দর করে গুছায় সুন্দর কথা বলছে। কি বলছে? জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, ভালো লাগলো ওনার সুন্দর কথাটা শুনে। কিন্তু 7ই মার্চ আমি ওই মিটিংয়ে ছিলাম, বঙ্গবন্ধু যখন ভাষণ দেয় তখন বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা যে অবস্থায় থাকো শত্রুর মোকাবেলা করো। তার মানে কি 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা?
হঠাৎ করে আমি সাইদুর রহমান টাইপ হঠাৎ করে আসিয়া একটা ক্যামেরার মধ্যে যাইয়া টেলিভিশনের মধ্যে যাই বললাম স্বাধীনতা ঘোষণা করলাম। আমার বইতে লেখা আছে স্বাধীনতার ঘোষণা উনি কিভাবে করছে। ঘোষক এই যে আপনি এখন আছেন, আপনি কি করতেছেন? আমাদের সঞ্চালক। তার মানে কি আপনি টেলিভিশনের মালিক নাকি? আমার রাইট অর রং? আপনি আমাদের সঞ্চালনা করতেছেন, আমরা ওই তিনজনই পলিটিক্যাল লোক। আপনি কি পলিটিক্যাল লোক? আপনি আমাদের বয়সে তিনজনের চাইতে ছোট। যেহেতু আপনারা জিটিভি এখানে বসাইছে এসে আপনি আমাদের সাথে কথা বলতেছেন। তো এখন এক মেজর সাহেব, জিয়াউর রহমান সাহেব আসিয়া টেলিভিশন রেডিওর মধ্যে এসে বলে ফেললো, কি বলছে? আমি ঘোষণা করতেছি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, রাত্রে ঘুমাইতে পারবো কিনা জানি না, ওষুধের দোকান থাকলে ঘুমের ওষুধ নিয়ে যাব। এই কারণে হাবিব ভাই এই ঘোষণার বিরুদ্ধে হাবিব ভাই যে কত মিছিল করছে সারা বাংলাদেশ ব্যাপী, যে মিথ্যা প্রবঞ্চনা কথা। এখন হাবিব ভাই আর বিএনপি করে, আর ওনার বলতে হবে চাকরি চলে দেওয়া যাবে। আমি সাইদুর রহমান কিন্তু টেপা সত্যি কথা বলি যে আমরা দালাল, আমরা বিরোধী দলের গৃহপালিত বিরোধী দল, অস্বীকার করি না। যা সত্যি বলবো, মিথ্যা কথা বলছি না, সত্যি যা তাই বলবো। এখন হাবিব ভাইরে আমি তো এই নিয়ে আমি ওনাকে বলতে পারি না। এখন ধরেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, তারেক সাহেব, আইন কানুন জানি না, ওনারা জানে, বিচারপতিরা, জাস্টিসরা, সব জজ বা যা কয় কি জানি না, জজ কয় না বিচারপতি কয়, সাজা দিয়ে দিছে। কেন সাজা দিছে? ওই যে এতিমদের যে টাকা আনছিল সেই টাকাটা উনি ইউটিলাইজ না করে ওনাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে, সেই জন্য বিচার হয়েছে, ওনাদের সাজা হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য, দুঃখে বুক ফাটে যাচ্ছে, কষ্ট লাগে। এই দেশে আমরা যুদ্ধ করেছি। আমার দলের চেয়ারম্যান বঙ্গবন্ধু হযরত মোহাম্মদ এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল, তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এরশাদ সাহেবের একটা সোনার রিভলভার উপহার দিয়েছিল। এই রিভলভারের মধ্যে গুলিও ছিল না। ওনার অপরাধ কি? উনি কোষাগারে জমা দেয় নাই, সেজন্য ওনাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। একটা দেশের রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, আপনি জেলে রাখছেন 7 বছর 6 মাস বিনা বিচারে। হ্যাঁ, কি বিল 27, আপনি পিজিতে নেন না, কি কারণ? কি সমস্যা? কি অবস্থা? এখন আমাকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি এমন প্রেম যে খালেদা জিয়ার সাথে বুঝলাম না। আইন সবার জন্য সমান হবে। উনিও জেলে ছিলেন, খালেদা জিয়াও জেলে ছিলেন। খালেদা জিয়া জেলে থাকাকালীন, হ্যাঁ উনি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন, উনি ফার্স্ট ক্লাস পাবে, অস্বীকার করার কিছু নাই। যত নিয়মকানুন কারাগারের অবস্থার মধ্যে আছে উনি তা পাবে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমার দলের চেয়ারম্যান সেটা পাই নাই। এটা আমাদের দুঃখ, ক্ষোভ, কষ্ট। আরেকটা সুবিধা, আরে ভাই জেলে আমি বহুবার গেছি, অনেকবার জেল খাটছি। যেহেতু আমি একসময় বাম রাজনীতি করতাম, জেল তো খাটতেই হবে, উপায় নাই। এই হাত তাত সব ভাঙ্গাই দেখেন, এটা ভাঙ্গা, এটা ভাঙ্গা, মোড়ায় মোড়ায় ভাঙছে আইয়ুব খান আমলে। কিন্তু এবারের জেল, কাজের বুয়া আপনাকে নিয়ে জেল খাটতে হবে, আপনার কাজের বুয়াকে নিয়ে জেলে থাকতে হবে। ওই যে কাজের বুয়া যে জেলে খাটছে, জেলে থাকছে, আমি আপনাদের কাছে এইখানে বলতে চাচ্ছি, এইখানে প্রকাশ্য লাইভে বলতে চাচ্ছি, এই কাজের বুয়ার জন্যই দেখা গেল মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। কেউ না কেউ মামলা করবে, ওর হয়তো ওই ফাতেমার আত্মীয় স্বজন মামলা করবে যে আমার রে লোকটারে, আমার বোন রে, আমার খালা রে, আমার মাকে, আমার মেয়েকে আপনি জেলের মধ্যে রেখে দিয়েছেন কেন? কি অধিকার? কারণ কি? এই হলো বাংলাদেশ। আমার মনে হয় আমি যেটা দুঃখ পাই, কষ্ট পাই, মুক্তিযুদ্ধ করেছি, আমরা আপন 4 ভাই 1 বোন মুক্তিযুদ্ধ, সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি। এখন দুঃখ হয় যদি সময় আসে, কোনোদিন আসবে কিনা জানি না, কয়েক বছরই বা আসবো, মুক্তিযুদ্ধ ফেরত দিয়ে দিতাম। এমন এক দুর্যোগ মহাবলার মধ্যে আমরা বাস করছি, এই দেশে মানুষ করছি, যে দেশের প্রধানমন্ত্রী হইয়া 65 লক্ষ টাকা এনবিআরে জমা দিয়া বেগম খালেদা জিয়া কালো টাকাকে সাদা করছে। দুঃখ হয়। অর্থমন্ত্রী সাইফুর রহমান ভালো ভালো কথা কয়,
উনি ৪৫ লক্ষ টাকা দিয়ে কালো টাকা সাজা করে এই দেশে আমরা বাস করছি। ওকে, আমি এখন ফিরবো, কথা টেপা হলো, ভাই, আমার ফিরবো। দলের চেয়ারম্যান আপনি দেখেন ক্ষমতায় আসছিল, ক্ষমতায় থেকে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতায় থেকে উনি আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, কারণ উনি ছিল সাধারণ মানুষের পল্লী বন্ধু। আজকে দেখেন না, একটা দুইটা কথা কই, হ্যাঁ, বলেন 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 বলেন, আমি যে বিরতিতে যাবো তো একটু বলেন বলেন বলেন। আজকে উপজেলা নিয়ে কত নাটক করতেছে, এই উপজেলা পদ্ধতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ করছিল, আর এখন যে উপজেলা আসে বিএনপি এটা কেটে দিল, কারণ কি এরশাদ সাহেব করছে। এখন যে উপজেলা চেয়ারম্যান হচ্ছে নবরঙ্গ, 2 আনারও ক্ষমতা নাই, 2 আনা কেন 1 আনারও ক্ষমতা নাই। ওই যে গাড়ির তেল তাও কিনা লাগে নিজের, নাই পিওর, নাই সাফরাসি, নাই অফিস, একটা জাস্ট একটা হেড ক্লার্ক। আমরা এই উপজেলা চাই না। আমরা জাতীয় পার্টি মনে করেছিলাম এরশাদ সাহেব যে গ্রাম পর্যায়ে মানুষের কাছে তার পৌঁছে দেওয়া। আজকে সাভারের উপজেলার থেকে উপজেলা আজকে ঢাকায় আসে উপজেলা, মানে একদিন আসলে 2 দিন চলে যায় ক্ষমতায়। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এরশাদ সাহেব চেষ্টা করেছিল যে গ্রাম পর্যায়ে মানুষের পর্যায়ে দোরগোড়ায় ক্ষমতা চলে যেত। যদি দোরগোড়ায় ক্ষমতা চলে যেত তাহলে আজকের দুর্নীতি বন্ধ হয়ে যেত। উপজেলা পরিষদ নির্বাচনকে আপনি বলছেন যে মানে তাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি হিসেব মতে একজন সংসদ সদস্যের থেকে উপজেলা চেয়ারম্যানদের সম্পত্তির পরিমাণ বেশি। সম্পত্তির কথা আপনারা কে বলছে রে ভাই? ক্ষমতা সম্পত্তি তো ওই যে আজকে বেনজির সাহেব আইজি সাহেব হয়েছে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, জানি না কি হবে, দুর্নীতি যদি হয়েছে বিচার হওয়া উচিত। আরে ওসি আছে আমার জানা মতে 100, কত টাকা আছে বাংলাদেশ ব্যাংকও আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি এতক্ষণ বিএনপির আমলের দুর্নীতির কথা বলেছেন, আমি দুর্নীতি বিএনপির আমলে না, দুর্নীতি আমাদের আমলে হয়েছে। এটাই জানতে চাইছিলাম আমাদের দুর্নীতি হয়েছে। হ্যাঁ, কে করেছে তার? সেটা আমরা করছি। ওকে, অস্বীকার তো করছি না ভাই, মানে সেটার পরিমাণ কম ছিল এরকম নাকি? আমার টাকা ছিল 4 টাকা, তা আমি দুর্নীতি করলে তো আমার, যদি আমি সবই দুর্নীতি করি তাহলে তো আমার 2 টাকা খরচ করতে হবে, 2 টাকা চুরি করবো। অস্বীকার তো করতেছি। ওকে, মানে রয়েশ হয়ে দুর্নীতি করেছেন? আমরা না, আমরা দুর্নীতি করছি রয়েশ হয়ে। কেমন দুর্নীতি আপনাকে বলি, এই যে রমনা পার্কের এই রাস্তাটা এরশাদ সাহেবের আমল হয়েছে। রাত 1:30টার সময় এরশাদ সাহেব নিজে এইখানে রাস্তায় দাঁড়ায়া কন্ট্রাক্টরের সাথে দেখছে, আমি ওই পথে যাচ্ছিলাম, তাই এরশাদ সাহেব রাত্রে এখানে বসে কি ব্যাপার রাস্তা দেখতেছে। আপনি যান রমনা এই রাস্তা আজ পর্যন্ত কোন রকম করে নাই, পিচ গলে নাই। আপনি যান এই যে আজকে কোর্টে যাওয়ার যে রাস্তাটা, উনি একদিনের মধ্যে, এক রাত্রের মধ্যে আমাদের 10,000 লেবার এবং কর্মচারী লাগায় এক রাত্রের মধ্যে সুন্দর করে দিয়েছে। আপনি যান বেড়িবাঁধ, আপনি যান বিজয় সরণি, আজকে র্যাঙ্ক ভবনের থেকে যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার এক বন্ধু করছিল এবং এরশাদ সাহেব 2 বেলা রাস্তা দেখতে আসতো। ভাঙছে রাস্তা, ওকে, মানে চুরি আমরা করছি কিন্তু রয়েশ হয়ে। বিএনপির আমলের দুর্নীতির কথা শুনলাম টেপা ভাই, জাতীয় পার্টির আমলের দুর্নীতির কথাও শুনলাম, আপনারা রয়েশ হয়ে করেছেন। বিএনপি কালো টাকা সাদা করেছে। আমি একটু বর্তমান ক্ষমতাসীন দলের দুর্নীতির কথা আপনার কাছ থেকে শুনতে চাইবো, তবে একটা ছোট্ট বিরতির পরে। এখন না, বিরতির পরে অবশ্যই বিরতির পরে একটা বিরতি নিচ্ছে। জুলফিকার স্ট্রিট প্রেজেন্টস ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছে। দুর্নীতির রাজনীতির দায় আজকে আলোচনার শিরোনাম রেখেছে। বিরতির পর এসে আসলে ফিরতে চাই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। এই অংশেও আমি ওই দুর্নীতির বিষয়টিতে একটু থাকতে চাই, যদিও উপজেলা নির্বাচনটি নিয়ে একটু আলোচনা করতে চাইবো, বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়েও একটু আলোচনা করতে চাইবো। অভিযোগের তীর কিন্তু শাহিদুর রহমান টেপা আপনাদের বিরুদ্ধেও তুলেছেন। আপনাদের বিরুদ্ধে কালো টাকা সাদা করার এক ধরনের অভিযোগ তোলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি বলতে চাইবেন। হাবিবুর রহমান হাবিব, আমি অনেক প্রশ্ন বাড়াতে চাই না। আমি বুঝতে পারলাম না আপনারা যে কেক খাওয়ালেন, কেকের মধ্যে কিছু ছিল কিনা। হঠাৎ করে টেপার ভিতরে কি জাগ্রত হলো, একেবারে ফেরেশতাতুল্লাহ জেনারেল এরশাদের পক্ষে কথা বলতে গেলেন। আর এরশাদ সাহেব তো অবৈধভাবে ক্ষমতা দখল করছে বলে তার ক্ষমতার দখলের দায়ে তো তার ফাঁসি দেওয়া উচিত ছিল। সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছে কত থেকে, মানে সেলিম দিলওয়ার, আফন হোসেন, জুপালি, জাফর কামসল,
নূর হোসেন কতজনকে হত্যা করেছে। এই কারণে তার আমি নিজেতে টাকা আপনি হাত দেখাচ্ছেন পাকিস্তান আমলার, আর আমার দেখাবো? আমার তো সারা শরীরই তো ক্ষতবিক্ষত। ট্রাকের তলে সেলিমের সাথে পড়া থেকে শুরু করে 29 নভেম্বর এই সালে 89 সালে সায়েন্স ল্যাবরেটরি ওখানে বাড়ার মোড়ে যে মার, কত মানুষকে এর সাথে নির্যাতন ভোগ করতে হচ্ছে। আপনি খুব সাধুগিরি কথা বলে গেলেন। বেগম খালেদা জিয়া সাইবুর রহমানের কালো 7 টাকা কালো টাকার কথা বলতেন। আরে 7 টাকা কালো টাকা বহু মানুষই করে। এখন সেই সময় তার আইনজীবী আহমেদ আজম খান, সেটা জন্য তার প্রতি আমার এখনও অনুরাগ যে আপনি কেন ঠিকমতো আপনি রিটার্নটা সাবমিট করলেন না, কেন করলেন না? এটা দায়িত্ব বেগম খালেদা জিয়ার না। এবং এই টাকা তো কোনো জায়গা থেকে 1 কোটি টাকা কত টাকা আপনি বললেন, সেই টাকা তার বাড়ি ভাড়া জমেছিল, সেটা দেখায় নাই, পরে সেটা দেখিয়েছে। বেগম খালেদা বেতনটা তো উঠাতেন না। এই যে অবস্থা, সেখান থেকে সেই টাকাটা দেওয়া হয়নি, সেটা কালো টাকা। সাইবুর রহমান একই অবস্থা। সাইবুর রহমানকে বলতে পারবে? সাইবুর রহমান শত্রু তো বলতে পারবে না যে সাইবুর রহমান কোথাও দুর্নীতি করেছে। ম্যাডাম খালেদা জিয়ার কথা বলতে পারবে না। আর ম্যাডাম খালেদা জিয়ার যে আবারও বলবে, এই যে বললেন যে এতিমের টাকা চুরি করে খেয়েছে, এটা বলা কত পাপ ঠেয়া ভাই। সাজা দিয়েছে আদালত, আমাকে তো সাজা দিয়েছে, তাহলে মেনে নেবো? অন্য আমাকে বলতে পারবেন আমাকে সাজা দিল, কোন কারণে দিল বলতে পারবেন? দেখাতে পারেন যে গাড়ি ভাঙছে, ওখানে গাড়ি পড়ছে, ওখানে আমাদের 15 জনকে সাজা দিল। এই যে অন্যায় একের পর এক করে, সেই অন্যায়কারীদের পক্ষে আপনি কথা বলতে যে আপনি এখন এরশাদের কাহিনী আপনি নিয়ে আসতেছেন। এরশাদ যে অপকর্ম দেশের গণতন্ত্র ধ্বংস থেকে শুরু করেনি কি এরশাদ খুব সাধু মানুষ, কি না করেনি? হ্যাঁ, দুর্নীতির যে ব্যাপারটা আপনি বলতেছেন, বেগম খালেদা জিয়ার বিএনপির সময় দুর্নীতি হয়েছে, আমার বোন মুক্তা বললেন, তো কই ই করে না কেন? তাদের খুঁজে ধরে না কেন, বের করে না কেন? কাকে ধরবে? যারা দুর্নীতি করেছে বিএনপির সময়, কই খুঁজে পায় না তো। তো পাবে কি করে? তারা দেশের বাইরে। তারেক রহমানের তো কোনো ধরা এর ভিতরেই নাই। বলছে যে তারেক রহমান তো দুর্নীতি করছে, যে কোনটা দেখাতে পেরেছে? কোনটা একটা মামলা দেখান তো, যে মামলা দেখা যায় মিথ্যা মামলা। টাকা তো এখন সেই টাকা জায়গা কি হয়েছে জানেন? আমাদের এই দেশে আমাদের কিছু দোষ ত্রুটি আছে। এই যে ভাই বললো টাকা, আরে বাবা টাকা তো বিএনপির টাকাও না, আওয়ামী লীগের টাকাও না, সরকারের টাকাও না, দেশের মানে এত টাকা না। ম্যাডাম খালেদা জিয়া গিয়েছিলেন কুয়েতে নির্বাচিত হওয়ার পর 91 সালে, সেখানে কুয়েতের আমির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য টাকা দিয়েছিলেন 4 কোটি 61 লক্ষ টাকা। সেই সময় মানে আপনি ডলারকে আপনি টাকায় পরিণত করলেন, তার অর্ধেক টাকা নিয়ে গেছে। এইটা মুস্তাফিজুর রহমান নিজে অবকার হবো, সেটা জন্য মামলা হয়নি তো। আর এইটা জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এই টাকাটা জমা ছিল, সেই টাকা ওখানেই আছে। ওখান থেকে জমি কিনছিল সরফুদ্দিন নামের একজন ভদ্রলোকের। সরফুদ্দিন আহমেদ পরবর্তী সময় জমি দেয়নি, বিক্রি করবে না, জমি দাম বেড়ে গেছে, পরে সেই টাকা আবার ওখানে ফেরত দিতেছে। এখানে টাকার সাথে কোনো লেনদেন কোনো সম্পর্ক নাই। মাঝখানে সলিমুল্লাহ কামাল জেল খাটতেছে এখনো বিনা কারণে, তার নামে একটু ব্যর্থ হয়েছে, তার নামে এফডিআর করেছে 2 টাকা, পরে সেই টাকা সেখান থেকে উঠে সরফুদ্দিন দিয়েছে। সরফুদ্দিন আমার সেই টাকা তার ভাইয়ের নামে রাখছে, পরবর্তী সময় আবার জমি তখন দিয়ে আস্তে আস্তে বিভিন্ন স্টেকে টাকা দিয়ে দিয়েছে। এখন সেখানে টাকা আছে, সেখানে টাকা চুরি হয়নি, এখন পর্যন্ত কোটি কোটি টাকা তো চুরি হয় না, ধরেও না, ছয়ও নাই। অথচ টাকা ভাই বলে দিলেন যে তুমি টাকা চুরি। আর ওই যে খাম্বা কয় টাকার খাম্বা মামলা হয় না কেন? কয় টাকা, কত কোটি টাকার খাম্বা মামলা হয় না কেন? এখন তো শোনেন, এক বিদ্যুৎ খাতে যে চুরিটা করলো, এই যে দায় মুক্তি দিল, এখানে ইন্ডেমনিটি দিয়ে রাখছে, এবং এখানে পরিষ্কার বিদ্যুতের যে প্ল্যান্ট হবে সেখানে কোনো দরদাম হবে না, কোনো টেন্ডার হবে না। এখান থেকে ফার্নেস অয়েল আসবে, আপনার যে সমস্তগুলো বিদ্যুতের জন্য যে তেল আসবে, কত তার কোনো ট্যাক্স নেই, কোনো কিছু নাই। আজকে বাংলাদেশের অর্থনীতি এই জায়গায় চলে গেছে, শুধু হাজার হাজার করে না, 1 লক্ষ কোটি টাকার উপরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে। আপনি 28,000-27,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা, আপনার বাংলাদেশের চাহিদা আছে 14,500 উপরে না, সঞ্চল লাইন তারও কম। কেন আপনি আদানির কাছ থেকে বিদ্যুৎ নিয়ে আসতেছেন? কেন নেপালে যাচ্ছেন, বরঞ্চ যাচ্ছেন? এই যে বসে রাখছেন এই প্ল্যান্টগুলো শুধু চুরি করার জন্য, হাজার হাজার কোটি। আপনার বাড়ি লাগবে 3টা, আপনার বাড়ি বানাচ্ছেন 7টা, আবার বাড়ি বানানোর দরকার ঠিক আপনার। এই যে অবস্থা আজকে দেশটা হয়েছে, ওই জায়গায় কথা না বলে টেয়া ভাই চলে যাচ্ছে অন্য জায়গায়। আর একটা কথা যেটা বলে যে আজকে এই যে এই বাংলাদেশের আইনের কথা বলেন, এদেশে কি আইন আছে বলেন আপনার? এই যে উপজেলার কথা বললো, হ্যাঁ উপজেলা এসে সব করেছিল, আমরা তখন বিরোধ করেছিলাম, এটা ঠিক। ম্যাডাম খালেদা জিয়া এসে আজকে কী করছে, আজকে আমি বলবো উপজেলা যে এই উপজেলা চেয়ারম্যান উনি বলছেন, কোনো ক্ষমতা নাই। ওখানে এমপি তো আছেই, ওখানে আপনার ইয়েগুলি আছে, কি বলে ইউনিয়ন চেয়ারম্যানগুলি আছে, পৌরসভা মেয়র আছে, উপজেলার দরকারটা কি মাথাবাড়ি পড়ার দরকারটা কি? এখানে তাকে একটা গাড়ি দেওয়া, তাকে ভাতা দেওয়া কোনো প্রয়োজন না তো। এমপি থাকলেও আইন প্রণয়ন করবে, লোকাল প্রশাসন মেয়র দেখবে, পৌরসভা
আর ইউনিয়ন কাউন্সিল দেখবে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর দেখবে মেয়র, পুরসভা হয়ে গেল। মাঝখানে এই প্রশাসন কোনো দরকার না তো। এর জন্য আপনারা ভোট করছেন না? আসলে দরকার না। আচ্ছা না, আমরা ভোটের আসলে তো দরকার নেই। ওদের কাজটা কি? এমপি সব কিছু করে এবং বাদবাকি চেয়ারম্যান, এখন ইউনিয়ন কাউন্সিল যে ক্ষমতা, এখন চেয়ারম্যান সেই ক্ষমতা না। আগে সে লিখতে পারতো, এখন তাও পারে না। বিএনপির কিন্তু 7 জন নির্বাচিত হয়েছে। বিএনপি তো, আমরা তো নির্বাচন যাইনি। যারা গেল বাবারে, আমরা তো যাই না নির্বাচনে। কেউ আমাদের নিষেধ অমান্য করে গিয়েছে, আমরা বহিষ্কার করেছে। আর বর্তমান সরকার প্রধান বারবার বলেছেন আত্মীয় স্বজন, এমপি মন্ত্রী আত্মীয় স্বজনকে নির্বাচনে দাঁড়াবেন না। তার কথা তারা শুনলো না। ওকে, ফিরবো। এই যে উপজেলা নির্বাচন, হ্যাঁ, এই উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আসলো, আপনাকে ওইখানেই আটকে রাখলাম আমি। নিশ্চয়ই এরপরে ফিরে যাব আবার উপজেলা নির্বাচন প্রসঙ্গে। আমি চলে যেতে চাই টাপা ভাই আপনার কাছে। নিশ্চয়ই আপনার অনেক কিছু জমে গেছে বলার জন্য, আমি বুঝতে পারছি। আপনি বেশ উত্তেজিত হয়ে আছেন বলার জন্য। আমি একটু সেই সাথে একটু বলতে চাই যে বিএনপির আমলের দুর্নীতির কথা শুনেছি, জাতীয় পার্টি রয়ে শুয়ে দুর্নীতি করেছে। ঠিক এই মুহূর্তে এই সরকারের আমলে যে দুর্নীতিগুলোর কথা আমরা শুনতে পাচ্ছি, এটা সম্পর্কে নিশ্চয়ই আপনি মূল্যায়ন দিতে চাইবেন। বলবো, কিন্তু আপাতত উদ্বিগ আছে ওনারে, উনি কত সব বলতে পারে, একটু বেশি টাইম ওনাকে দিয়ে আমারটা অর্ধেক, যদি আর কিছু পাই ওনারে দিয়ে দিয়ে। এখন প্রশ্নটা হলো, হাবিব ভাই ভালো লোক, ভালো কথা বলছে, অস্বীকার করতেছি না। এসে সব ক্ষমতা নিয়েছে জোর করে, বন্দুক দিয়া, বলে সবাই বলে। আসলেটা কি? আসলেটা হলো জিয়াউর রহমান সাহেব মরে যাওয়ার পরে, তাকে মেরে ফেলানোর পরে জাস্টিস সাত্তার সাহেব আপনার রাষ্ট্রপতি হলেন। ভদ্রলোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, অনেকবার গেছি। লাল চা আর টোস্ট বিস্কিট, মমতাজ বা কোনো জায়গায় টোস্ট বিস্কিট, এর বেশি উনি খাইতে দিত না। তো আমার খুব পরিচিত আবুল কাশেম, কাজী আবুল কাশেম যুবমন্ত্রী ছিল। ওই বেলি রোডের ভিতরে একটা বাড়ি, পরের বাড়ি থাকতো। তো ওইখানে হিন্দু অনেক খুনিরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা থাকতো। তো জাস্টিস সাহেব তো ভালো মানুষ ছিল, তো এসে সাহেব ডাকি বললো তুমি এটা নাও। এসে সাহেব নিতে চাই নাই, তারপর ক্ষমতার লোভে ধরে নেন, উনি নিছে। আমরা স্বীকার করি এসে সাহেব বড় স্বৈরাচার, পৃথিবীব্যাপী যে স্বৈরাচার আছে তাদের মধ্যে হেড, আমরা অস্বীকার করতেছি না। কিন্তু জিয়াউর রহমান সাহেব অনেক ভালো মানুষ, রাজনীতিবিদ, ভোটে নির্বাচিত হয়েছেন। হা না ভোট, যে ভোট পাইছে 100-র উপরে, হা আর না। তা হা ভোট 100-র উপরে পেয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই যে 100% ভোট কোথাও কাস্ট হয়েছে, আমি দেখিনি। এবার তো ভাই 18 সালে 25% হয়েছে। আপনার সময় তো আবির ভাই কথা কইনি, আপনি তো দিয়েছেন আমার। আপনি তো স্বৈরাচার। আমি তো স্বৈরাচার, আমি তো বলতেছি না রে ভাই, আমি তো স্বীকার করতেছি আমি স্বৈরাচার। আমরা খারাপ, আমরা গৃহপালিত বিরোধী দল, আমি তো অস্বীকার করতেছি না। আমরা যদি অস্বীকার করতাম তাহলে এক কথা থাকতো, আমি তো অস্বীকার করতেছি না। এখন প্রশ্ন হলো, আমরা আমার দেশে বাস করি, কিছু খুব বেশি পড়ালেখা জানি না, এত অল্প টল্প একটু পড়ালেখা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আইন কানুনও কিছু পড়ছি। পৃথিবীতে কোনো আদালত নাই যে কোনো পঙ্গু লোককে আপনি ফাঁসি দিতে পারেন। আমি তন্ন করে খুঁজছি। আমি ব্রিটিশ ল দেখেছি, জাস্টিস দেখেছি, আমেরিকা দেখেছি, অস্ট্রেলিয়া দেখেছি, ভারত দেখেছি, এরকম আমি 10টা দেশের আইন সম্বন্ধে আমি দেখেছি। জিয়াউর রহমান সাহেব কর্নেল তাহের সাহেবকে, ল্যাংড়া মানুষ, পঙ্গু মানুষ, ফাঁসি দিয়ে দিল। 4,500 বাংলাদেশের আর্মি, সেনাবাহিনীর লোক, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর লোককে ফাঁসি দিয়ে দিল। এই 11 জনকে ফাঁসি দিয়েছিল, তাদের মধ্যে একজন ছিল আমার খুব পরিচিত। সে তার বউর সাথে ঝগড়া করে চিটাগাংয়ের থেকে ঢাকায় এসে হোটেল মেট্রোপলিটনে ছিল। জিয়াউর রহমান যখন তাকে হত্যা করা হয়, আমার খুব, নাম আমি বলবো না, আমার খুব ভালো বন্ধু, কী রে দোস্ত তুই আমার বাসায় ওঠ, বলো যে না আমি হেনেই থাকি। কী হয়েছে, যাইছিস কে? কয় তোর ভাবির সাথে ঝগড়া হয়েছে। তো ঠিক আছে থাক। ওই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তার ফাঁসি হয়ে গেছে, অথচ চিটাগাং ছিলই না।
এই হলো মিথ্যা ফাঁসির যোগ। এই ফাঁসির যোগ করতে করতে আজকে আমরা এদেশে আছি। এখন দুর্নীতির কথা বলি। দুর্নীতি আমরা করেছি, জিয়া রহমান সাহেব করেছে। এখন দুর্নীতি হয়েছে কি, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, স্বর্গরাজ্য। উন্নয়নের ধারাবাহিকতা আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ জাতীয় পার্টির আমলের চাইতে এবার উন্নতি অনেক বেশি হয়েছে। ধরেন আমার বাড়ি গোপালগঞ্জ, 1 ঘন্টা 45 মিনিট লাগে যাইতে। আমি মাঝে মাঝে আর কি কয়েকদিন আগে আমি ফার্মগেটের থেকে সেক্রেটারিয়েটে ওই যে কি যেন একটা মেট্রো রেল হয়েছে, ওই না আইসি 7 মিনিট লাগছে। আবার ওই যে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য খোলে না দরজা। উন্নয়ন হয়েছে, অস্বীকার করার কিছু নাই। তেমনিভাবে ডাকাতি হয়েছে, ছাপাচ্ছে। আরে আমরা বাংলাদেশের মানুষ, কি দুর্নীতি! 500 টাকার বালিশ, আমি আজকে 1100 টাকার বালিশ কিনছি 2টা। আজকে ওই কি আরো মানে কি বালিশ, ওই যে কি মানে শিমুলতুলোর বালিশ, সেই বালিশ 500 টাকার বালিশ। এই দেশে দুর্নীতির এমন অবস্থা, 17,000 টাকা বিক্রি হয়েছে। আরে আল্লাহ, নাউজুবিল্লাহ। 1 তলা থেকে 7 তলাটা বালিশ উঠাইতে 700 টাকা বিল লেবারের। আমার এখানে লেবারে কাজ করতেছে, সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে। আজকেও কাজ করছে 22 জন, 22 না 23 জন। তাদের হলো 800 টাকা দেই। সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করতেছে, এই ইট বালু উঠাচ্ছে, তাদের হলো 800 টাকা দেই। আর বালিশ নিচতলার থেকে 8 তলা উঠবে, বড় বড় প্রজেক্ট, 7,000 টাকা। হ্যাঁ বড় বড় প্রজেক্ট। আরে আপা শোনেন, হ্যাঁ, গত রাত্রে আমি খিচুড়ি রান্না করছি, আমি নিজে। ডেলা খিচুড়ি করে আর কি, মরিচ পিঁয়াজ দিয়ে রান্না করছি। এখন আমাকে যে দেশের আমার হাবিব ভাইও রান্না করতে পারে, আমরা সবাই খিচুড়ি রান্না করতে হবে। এই খিচুড়ি রানতে আমাকে অস্ট্রেলিয়া যাইতে হবে। বললাম এ কি, কোন দেশে আসলাম শিখতে? হ্যাঁ, মানে খিচুড়ি রান্না গাছের পানি দিতে হবে। জন্মের আগের থেকে দেখতেছি গাছপালা আমাকে বাড়িতে। ছোট সময় দেখছি কেরাসিন তেল লবণ ছাড়া আমাকে কিছু কিনা লাগে না। এখন গাছে পানি দেওয়ার জন্যে আমাকে চলে যাইতে হবে সুইজারল্যান্ডে। বললাম কোথায় যাবো? ওকে, এবারে আরো একটা কথা না কই, বলেন বলেন, একটু টাইম দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইখানে দুর্ভাগ্যক্রমে আমি পড়ালেখা করতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের থেকে আমি ভুলক্রমে পাশ করে ফেলছি অনার্স মাস্টার। তখন আমাদের ভাইস চ্যান্সেলর ছিল মতিন চৌধুরী সাহেব। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফট কিনতে হবে, 22টি লিফট। 7 জন চলে যাবে বিদেশে দেখা করার জন্য। ভাই আমারও তো 2-1টা বাড়িঘর আছে। আরে এলসি করে দিলে তো লিফট এসে যায়। আমরা চাইছি এভাবে 10 জন মিলে কোটি কোটি টাকা ভর্তি করার জন্য। এই যে দুর্নীতি, এই দুর্নীতির নিচের থেকে তুলে ফেলতে হবে। সেই জন্যই দরকার রাজনৈতিক, মানে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র এবং রাজনীতিবিদদের কাছে যদি আপনি রাজনীতি ফেরত না আনেন, তাহলে সারাটা জীবন আমাদের পস্তাইতে হবে। ওকে, ফিরবো টাপা ভাই, ফিরবো। অনেকগুলো আপনি পয়েন্ট তুলে ধরেছেন, আমি আসলে অনেক কথা বাড়াতে চাই না। নূরজাহান বেগম মুক্তা, আমার কাছে কি আসার দরকার আছে? না অবশ্যই আছে, আপনি উত্তর দিবেন, কারণ প্রশ্নগুলো তো আপনার কাছে। এই যে লিফট কিনতে দেশের বাইরে যাওয়া কিংবা ধরা ছোঁয়ার বাইরে দুর্নীতি চলে গেছে, এই যে অভিযোগগুলো আছে, নিশ্চয়ই আপনি আপনার জায়গা থেকে যুক্তিগুলো খণ্ডন করতে চাইবেন। নূরজাহান বেগম মুক্তা, দেখুন, দুর্নীতি এমন একটা ব্যাধি, সারা পৃথিবীতে আপনি উন্নত বলেন, অনেক উন্নত বলেন, কোনো দেশে শতভাগ সম্ভব না। তবে হ্যাঁ, দুর্নীতিকে লাগাম টানানো সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি যেরকম দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং এটা কিন্তু সত্য কথা যে যতগুলো সরকার ছিল ৭৫-এর পরে, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া অন্যান্য যারা ছিল, তারা কিন্তু কেউই দুর্নীতির ব্যাপারে এরকম সোচ্চার হয় নাই যতটা কিনা জননেত্রী শেখ হাসিনার সরকার হয়েছে। এবং আমরা এই কাজ করতে গিয়ে আমরা নিজেদের লোকদের দিকেও তাকাইনি যে কে আমার লোক, আমার দল করে। আমাদের পরিচয় হলো সে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাকে কাঠগড়া দাঁড় করাতে হবে, তা সে যেই হোক।
এটা হলো আমাদের নীতি এবং জননেত্রী শেখ হাসিনা সেই নীতির বলেই কিন্তু কাজ করছেন। আজকে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, যেমন উনি বলতেছে এতিমের টাকার কথা বললো হাবিব ভাই, অনেকগুলো প্রশ্ন চলে আসছে। দেখুন, বলছে এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া আত্মসাৎ করে নাই। এতিমের টাকা তো এতিমদেরকে দেওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই। এতিমের টাকাটা দেওয়া হয়েছিল এতিমদেরকে দেওয়ার জন্য, সেটা কি দেওয়া হয়েছে? হয় নাই। তো দেওয়া যেহেতু হয় নাই, অবশ্যই এটা আত্মসাৎ করা হয়েছে, আমানতের খেয়ানত করা হয়েছে। টাকা কোথায় ছিল? ওনারা বলতে চান যে আরেকখানে ছিল, থেকে ফুলে ফেপে উঠেছে। ফুলে ফেপার জন্য তো টাকা দেয় নাই, দিয়েছে তো এতিমদেরকে দেওয়ার জন্য। অতএব আপনি ক্রাইম করেছেন, এটা প্রমাণিত। এবং আপনার বাঘা বাঘা আইনজীবী ছিল ওই দিন কোর্টে, মামলার গোড়া থেকে শেষ পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত। কিন্তু তারা আপনাকে অনেক চেষ্টা করেছে, বাঘা বাঘা লয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে মাহবুবউদ্দিন খোকন, কিন্তু কেউই কিন্তু পারে নাই। ওনারা নিজেরাই জানা না যে এতিমখানাটা কোথায় ছিল। আমি একটু যুক্ত করি, এখন হাবিব ভাই বারবার বলছেন যে গত 15 বছরে তো আওয়ামী লীগের তো অনেক সুযোগ ছিল। এই যে হাওয়া ভবনের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে, আমি সেটা বলতেছি, আমি বুঝতে পেরেছি। আপনারা আসলে কোন রকমের পদক্ষেপ দেখুন, এই যে বিএনপির বিরুদ্ধে আপনি বলি বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, যে মামলাগুলো হয়েছে, হ্যাঁ আমি আপনাকে বলি যে ওনাদের যে নেতা তারেক রহমান, হ্যাঁ উনি দুদকের মামলা 9 বছরের সাজা পেয়েছেন। হ্যাঁ, তারপরে উনি কি করেছেন? অর্থ পাচারের মামলা 7 বছরের সাজা ও 20 কোটি টাকা জরিমানা। 21শে আগস্টের গ্রেনেড হামলায়ও ওনার যাবজ্জীবন সাজা হয়েছে। এছাড়া মানি লন্ডারিং এর মামলা, যে উনি যে অর্থ পাচার করেছেন সেটা FBI এসে সাক্ষ্য দিয়ে গেছে বাংলাদেশে। পরবর্তীতে সেই মানি লন্ডারিং এর কিছু অর্থ বাংলাদেশে ফেরতও এসেছে, আমরা দেখেছি। অ্যাটর্নি জেনারেলের সেই চেক গ্রহণ করেছেন, সেই টাকা যে ফেরত এসেছে। এগুলো তো আদালত কর্তৃক প্রমাণিত, সাক্ষ্য প্রমাণ দিয়ে। অতএব আর এই মামলাগুলো হয়েছে কবে আপনি জানেন? এখন এই যে তারপরও তো বলেন এই মামলাগুলো হয়েছে 1/11-এর সময়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এই যে বেগম জিয়ার বিরুদ্ধে যে এতিমের আত্মসাৎ, চ্যারিটেবল যাই বলেন সবকিছু তখন হয়েছে। তারপরে এখন যদি আমাদের আমলে হইতো, বলতো যে আমরা প্রতিহিংসামূলক ভাবে। আপনি দেখেছেন 28শে অক্টোবর ওনারা যে তাণ্ডব লীলা করেছে পুরো বাংলাদেশে, হ্যাঁ, বিচারপতির বাড়িতে হামলা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে আগুন, হসপিটালে আগুন, এই যে পুলিশ মারা, যে কি করলো, তারপরে ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে না? সেটা নিয়েই তো সারাক্ষণ দিন রাতে টকশোতে সব জায়গায় খোটা যে ওনাদেরকে মামলা দিচ্ছে। আর এই যে মামলাগুলো দিয়েছে 1/11 সরকার, হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু আমাদের খোটা শুনতে হয় প্রতিনিয়ত। আমরা নাকি সাজা দিয়েছি, সাজা দিয়েছে কোর্ট। মামলা করেছি 1/11-এর সময়, এবং বেগম খালেদা জিয়া অপরাধ প্রমাণিত হয়েছে সন্দেহের ঊর্ধ্বে, তাই ওনাকে সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কখনো প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিপক্ষ বলেই তাকে হয়রানি করতে হবে এই রাজনীতি আমরা করি না। ওনাদের মামলা কিন্তু তখন দেওয়া হয়েছে। আর ভাই বলতেছে আমরা নাকি তাদের বিরুদ্ধে কোনো মামলা দিই না, তাহলে দেয় না কেন? আমরা দেই নাই বা দেয় নাই, ওনার কথা যদি আমি 1 সেকেন্ডের জন্য সত্য বললেও ধরে নেই, বোঝা গেল যে আমরা প্রতিহিংসা পরায়ণ না, তাই না? এটা অন্তত উঠে আসলো। এখন আমি বলি, বেগম জিয়াকে টেপা ভাই যে কথাটা বলছে, যখন ওনার কারাদণ্ড হয়, উনি যখন জেলে যান, তখন ওনারা আবেদন করেছিলেন যে ওনাদের যে সাথে পরিচারিকা ফাতেমাকে নেওয়ার জন্য সাথে করে। ফাতেমা কিন্তু একজন নির্দোষ ব্যক্তি, তার কিন্তু কোনো সাজা হয় নাই। কিন্তু শুধুমাত্র কোর্ট কি করেছে, কোর্ট যদি সরকারের অনুযায়ী চলতো, নির্দেশ অনুযায়ী চলতো, তাহলে কি ফাতেমাকে বেগম জিয়ার সাথে দিত না? সেইটা পর্যন্ত পূরণ করেছে সে। আমি মনে করি অবশ্যই সেই সিদ্ধান্তটা মানবাধিকারের পরিপন্থী। এখন ফাতেমা যদি কখনো সুযোগ পায়, নিশ্চয়ই ফাতেমা বা তার আত্মীয় স্বজন সেই সুদে আসলে সেটা উঠাবে। এখন আমি আপনাকে আরেকটা কথা বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হলো, সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো, সেই মামলাতে উনি জেলে ছিলেন। ওনাকে দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধুতে ওনাকে চিকিৎসা দেওয়া হয়। তারপরে ওনাকে কি করলো, যখন করোনা সংক্রমণ বেড়ে গেল, ওনাকে বাসায়, ওনার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বাসায় রাখার সুযোগ দিলেন, সাজা স্থগিত করে। এটা কি মানবিকতা নয়? এবং এটার জন্য কি ওনারা কখনো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন? জানান নাই। কারণ ওনাদের কাছে মনে হয়েছে যেন না, এটা প্রধানমন্ত্রীর করণীয়, উনি করতে বাধ্য। কিন্তু উনি মানবতার জন্য উনি করেছেন। কিন্তু বিএনপি কিন্তু সেইভাবে কিন্তু সেটা ধন্যবাদও দেয়নি। কারণ কি, বিএনপি আসলে তাদের মধ্যে সৌজন্যতা বলতেও কিছু নাই, রাজনৈতিক শিষ্টাচার বলতেও কিছু নাই, আছে শুধু সরকারের বিরুদ্ধে কিভাবে বদনাম করবে। এখন আমি আপনাকে লাস্টলি যে কথাটা বলতে চাই, আজকে দুর্নীতি নিয়ে যে কথাগুলো উঠেছে, হ্যাঁ, সেগুলো আমরাও তো দেখেছি পত্রপত্রিকায়। আমরা কি চাই না সে দুর্নীতির বিচার হোক? আমরাও চাই। যদি সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি যদি দোষী হয়ে থাকে, আইনে যদি প্রমাণিত হয়ে থাকে, তাদের সাজা হবে। সেক্ষেত্রে তো আমরা কোনো ছাড় দিচ্ছি না।
এবং সরকার সেখানে নিরপেক্ষ, আইনে যা হওয়ার হবে। অতএব এইটা নিয়ে আমরা টকশোতে যে একদম ঘোলা পানিতে মাছ শিকার করব সেটার কোনো সুযোগ নাই। এবং আমি যেটা বলবো ইয়ে ভাইরে, টেপা ভাইকেও বলবো এবং হাবিব ভাইকেও বলবো, হাবিব ভাই শুনেন, কালোকে কালা বলুন, সাদাকে সাদা বলুন। আমাকে আসলে একদম সময় শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তে আমাকে মানে আমি জানতে পারছি, আমি অল্প একটু সময় দিতে চাই হাবিবুর রহমান হাবিবকে, শুধুমাত্র 30 সেকেন্ড সময় দিতে চাই। 30 সেকেন্ডে বলছি, আবারও বলছি, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলা একটা দেশে চ্যারিটেবল ট্রাস্টের মামলা, দেশ অর্ফানেজ ট্রাস্টের মামলা দিয়েছে 111 সরকার, আর চ্যারিটেবল ট্রাস্টের সরকার 2010 সালে আওয়ামী লীগ সরকার। আর 111 সরকার যে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টা মামলা দিয়েছিল, সেটা কেন কোথায়? আমি তো সেটাই বললাম সেটা। এবং সেখানে আমি আবারও বলছি, এটাকে এতিমদের জন্য দেয়নি, এটা বিএনপি এটা ভুল করেছে, সেই সময় তো অ্যাকাউন্টও হয় না তার নামে, টাকা দিলে জিয়া রহমানের নামে এটা কিছু করার জন্য, যেটা বাগেরহাটে করেছে। কে বলেছে এতিমখানার টাকা, এতিম টাকা মারছে? কেউ না, এতিমখানার জন্য দেয়নি, যা ইচ্ছে তাই করতে পারে। এই টাকা সরকারি টাকা না, এই টাকা দিয়েছে জিয়া রহমানের নামে একটা স্মৃতি রক্ষা করার জন্য, বাগেরহাটে করেছে। নতুন খবর শুনলাম। না না, নতুন খবর কেন? কিন্তু আপনার আইনজীবীরা তো হাবিব ভাই, কিসের আইনজীবী? কিসের আইনজীবী? নতুন বিষয়ের অবতারণা করলেন। কিসের আইনজীবী? আমার আইনজীবী ছিল, আমারও তো আইনজীবী ছিল। আমি যে কি করছে, সাজা দিয়ে দিতেছে। আমার তো সাজা তো প্রথম কোটি করে না। হাবিব ভাই সাজা দিয়ে কথা বলতেছে, একটা গিফট দিয়েছে ইরাকের প্রেসিডেন্ট, রিভলভার, না না, গিফট, এটা তো গুলিও ওটা নাই, তো রাষ্ট্রীয়, বিএনপির আমলে রাষ্ট্রীয় না তো, ওটা রাষ্ট্রীয়। ম্যাডাম আপনি কি আইন জানেন? আপনি কি আইন জানেন? সরকারের প্রধান বা সরকারের কোন লোক অন্য লোকের টাকা আইনে রাখতে পারে না? সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ওটা তো সরকারি টাকা না তো, ওটা তো সরকারি টাকা না তো, আমাকে 30 ওটা সেকেন্ড ব্যক্তিগত। আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া, আমাকে একটু বলতে দেন প্লিজ। বেগম খালেদা জিয়া যখন জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন, অর্থমন্ত্রী করেছেন, শুনেন আমি আপনাকে একদম শুনতে চাচ্ছি। লাভ আছে বেগম খালেদা জিয়া 2002 থেকে 2006 সালে শাহিদুর রহমান টেপা এবং হাবিবুর রহমান হাবিব, তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো শেষ করতে চাই। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট আজকের মতো শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।